দেখুন, যাকে এবং যাদের কেন্দ্র করে এই এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, একেবারে কেন্দ্রবিন্দুতে যিনি কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কাকলিদি, প্রথম প্রশ্ন তো লোকে বলছে আপনিই কিংমেকার, এই গোটা বিষয়টার উদ্যোগী নাকি আপনি? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে এই বিজেপির কার্যত এনডিএকে সাপোর্ট করার সিদ্ধান্তটা এটা কবে নিলেন এবং এই প্রক্রিয়াটা যদি বলেন। দেখুন, আমি তো বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি জানেন। একদম, টু বি ভেরি স্পেসিফিক, প্রায় 42 বছর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। আমি কিন্তু আজকে আসিনি এবং 2011-র পরেও সুখের পায়রার মতন আসিনি। উনি 84 সালে যখন প্রথম যাদবপুর লোকসভায় দাঁড়িয়েছেন তখনও কর্মী হিসেবে কাজ করেছি এবং তারও আগের থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। 2011-র আগে যতগুলো আন্দোলন হয়েছে বাংলার মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, গড়বেতা বলুন, চমকাইতলা বলুন, নেতাই বলুন, সব জায়গাতেই আমি ওনার পাশে ছিলাম। মার খেয়েছি, হাসপাতালে গেছি। উনি মরতে মরতে বেঁচে গেছেন, ওনাকে কোনো ডাক্তার তখন ভর্তি করতে চাননি। তখন কিন্তু উনি সুদর্শন ঘোষ দস্তিদারের আন্ডারে চিকিৎসারত ছিলেন। আমি সারা রাত ওনার পালস ধরে বসে থাকতাম। তাই যারা আজকে টুইটারে লিখছে যে আমি নাকি বিশ্বাসঘাতক, তারা বোধহয় তখন জন্মায়নি। হ্যাঁ, আর আমি 5খানা নির্বাচনে লড়াই করেছিলাম উনি বলেছিলেন বলে। 96 থেকে শুরু করে কখনো তৎকালীন মুখ্যমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো মেয়র, কখনো চিফ হুইপের বিরুদ্ধে বামফ্রন্টে মার খেয়েছি, সেখানে আটকে রেখেছে রাত্রির বেলা, তবু লড়াই কিন্তু ছাড়িনি, লড়াই ময়দানে ছিলাম। কেননা আমার একটা রাজনৈতিক পারিবারিক একটা পরিচয় আছে। একদম কাকলিদি, সেই জন্যই আপনি মানবেন আপনাকে নিয়ে অনেকের বিস্ময় এত বেশি যে আপনি 4 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় রাজনীতি করেছেন। আপনি এমপি হওয়ার আগে অন্তত 22 বছর একেবারে বিরোধী হিসেবে, এবং বিরোধী মানে রাস্তায় আন্দোলন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা দুজনেই এই মুহূর্তে দিল্লিতে আছেন, সেখানে আপনি 20 জনকে লিড করছেন, লোকে বলছে সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। সেইখানে আপনার সরে যাওয়াটা, আপনার এই বেসিক এনডিএকে সমর্থন এবং তার আগে থেকে দল নিয়ে ক্ষোভ, প্রকাশ্যে ক্ষোভ, একাধিকবার ক্যামেরার সামনে আপনি বলেওছেন, এইটা এই জন্যই বিস্ময়। তার কারণ আপনি তো অন্য কেউ নন যারা 2011 সালের পরে এসছে। এমন কি হলো যাতে ওই 22 বছরের আন্দোলন যার সঙ্গে করলেন আজকে এই মুহূর্তে আর তার সঙ্গে নেই, একেবারে অন্য মেরুতে গিয়ে সমর্থন দিচ্ছেন? কি হলো? আরজি করের মতন হিংস্র ঘটনা, এরকম অমানবিক ঘটনা আমি আমার জীবনে দেখিনি বা সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে জানি না। আমার তো সারা পৃথিবী ঘোরা আছে, শিক্ষাঙ্গন দেখা আছে এবং আরজি করে আমার পড়া আছে। একজন ডাক্তার মেয়ে কর্মরত অবস্থায় তার নিজের কাজের জায়গায় নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হলেন, আর প্রমাণ লোপাটের জন্য একটা ফ্লোরের দেয়াল ভেঙে দেওয়া হলো। এরকম ঘটনা কিন্তু সচরাচর পৃথিবীর ইতিহাসে নেই। এটা বলতে পারেন সবচেয়ে বেশি মানসিক একটা ধাক্কা খাওয়ার জায়গা। এছাড়া বাংলার যে অনুন্নয়ন, বাংলাতে যে শিল্প আসেনি এবং বাংলার থেকে লাখো লাখো শ্রমজীবী মানুষ বাইরের রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, এখানে যে শিক্ষা ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে যে অন্যায় হয়েছে, অনৈতিক আচরণ হয়েছে, তার বিরুদ্ধে আস্তে আস্তে করে আমাকে চিন্তা করতে বাধ্য করেছে পরিস্থিতি। আমার মতনই বাকি যে আরো 20 জন রয়েছে আমার সঙ্গে আজকে সই করেছেন, সবাই এটা নিয়ে আলোচনা করত, কিন্তু নির্বাচন সামনে ছিল বলে আমি কিন্তু মুখ খুলিনি। 2026-এ আমি চাইছিলাম এবং আমি বিশ্বাস করতাম যে দল আবার জিতবে, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনাদেশ তার বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মনে যে দুঃখ, বেদনা, ক্ষোভ, অন্যায়ের প্রতি প্রতিবাদ করার যে স্পৃহা, বাংলার মানুষেরও কিন্তু তাই। তাহলে কাকলিদি, উনি যদি আবার বিপুল সমর্থনে বা সংখ্যাগরিষ্ঠ আসন জোগাড় করতে পারতেন, তাহলে আপনারা এই ইস্যুগুলো, যেগুলো আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, অত্যন্ত জেনুইন ইস্যু এবং মানুষ খুব কষ্ট পাচ্ছেন এবং পেয়েছেন সেই সময়, সেইগুলো নিয়ে সরব হতেন না?
এটা ভুল কথা। মানুষ বড় কাঁদছে, তাই জন্যই মানুষের পাশে এখন থাকা। আগামী দিনে কি হবে সেটা তো আমরা জানি না, কেননা একটা সরকার ক্ষমতায় থাকলে তার পুরোধা হিসেবে মানুষের স্বার্থে যতটা কাজ সুষ্ঠুভাবে করা যায় এবং অর্থনৈতিক দুর্নীতি মধ্যে না জড়িয়ে পড়ে দলটা যদি সামনের দিকে যেত তাহলে একটা অন্য পরিস্থিতি হতো। কিন্তু যে জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি পঞ্চায়েত স্তর থেকে উঠে এসে, কাউন্সিলর স্তর থেকে উঠে এসে অর্থনৈতিক যে অন্যায় তাতে জড়িয়ে পড়েছে, তাতে করে আমি লজ্জিত। এবং এত বছরের যে লড়াই, সেই লড়াইকে সম্মান দিতে মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে, দেশকে সুরক্ষিত রাখতে, আজকে কিন্তু দেশেরও একটা বিপদ আছে, মাথায় রাখতে হবে। সব কিছুকে একসঙ্গে করে আমরা মানুষ এবং দেশের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। এখানে কে জিতে বসে আছে বা কে জেতেনি এটা বড় নয়, দেশটাই কিন্তু বড়। বেশ কাকলিদি, এখানে আমার পরের প্রশ্ন থাকবে স্পেসিফিক প্রশ্ন, যে আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই যে মিটিং, দুটো প্রশ্ন, সেটার অ্যারেঞ্জ কে করলো? মানে আপনারা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি বিজেপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হলো আপনাদের সঙ্গে? এবং দ্বিতীয় প্রশ্ন, সংখ্যার বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে বলছেন যে এই সংখ্যাটা আপনি যাদের নেতৃত্ব দিচ্ছেন এটা 20-তে থেমে থাকবে না, এটা আরও বাড়তে পারে। তো এই দুটো পরপর প্রশ্ন, কারা আগে যোগাযোগ করলো? দেখুন, মনে যে দুঃখটা, আমাদের মনে যে ব্যর্থতা মানুষের স্বার্থে কাজ করার, এবং রাজনৈতিক পরিসরে আমরা যেভাবে আহত হয়েছি, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমার 67 বছর বয়স, আমি 40 বছরের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি, আমি সুখের পায়রা নই কিন্তু। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি যে অন্যায় ভরে গেছে, তখন কিন্তু আমার যে মনের দুঃখটা, এই দুঃখটা যখন অন্যান্য সতীর্থদের মধ্যেও দেখলাম, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এলাকার উন্নয়ন এবং আমাদের রাজ্যের উন্নয়ন এবং দেশের সুরক্ষা মাথায় রাখা উচিত। আমরা সেই জন্য ওই চিঠিটা দিয়েছি যে আমরা আলাদা বসে আলাদা কাজ করতে চাই। এবং অন্য যে প্রশ্নটা আপনি বললেন যে কে যোগাযোগ করেছে, এই যোগাযোগটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি সবার সঙ্গে যোগাযোগ করেছেন। আর আমার মনের দুঃখটা জানতে পেরে তারপরে এরা আবার এদের মধ্যে থেকে যারা 20 জন, তার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং যেহেতু আমি দলের এখানে মুখ্য সচেতক, সেই চিঠিটা আমার নামে গেছে, 20 জন সই করেছে, এবং এতে কিন্তু আমরা সাধুবাদই পাচ্ছি। আর আরো যারা আছেন তারাও যোগাযোগ করছেন। মানে সংখ্যাটা 20 থেকে বাড়তে পারে, আরো বাড়তে পারে। কাকলিদি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে শুভেন্দু অধিকারী নিজে যোগাযোগ করেছিলেন। আমি এখানে আমার পরের প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে আপনারা একেবারে সংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে আপনার সঙ্গে, তো এবার কি সিম্বলের দাবি করবেন বা আসল তৃণমূল বলে আপনারা দাবি করবেন? এইটা কিভাবে ভাবছেন? দেখুন, কোনো কিছু আসল নকল হয় না। মানুষের সাথে কাজ করতে গেলে কোনো পোস্ট ছাড়াও কাজ করা যায়, কিন্তু আমরা মানুষের দ্বারা নির্বাচিত এবং মানুষের মতামত আমরা গত নির্বাচনে জানতে পেরেছি, সেই মতামতকে সম্মান জানানো হয়েছে। আমরা আগে কাজ তো করি, তারপরে কি আমরা পরে যেরকম যেরকম সময় বদলাবে আমরা চিন্তা ভাবনা করব। আমি বলছি যে আপনারা খুব পরিষ্কার বলেছেন যে এনডিএর কে আপনারা সমর্থন করবেন। একটু যদি এই ভাবনাটা ক্ল্যারিফাই করেন যে ধরুন খুব গুরুত্বপূর্ণ মহিলা সংরক্ষণ বিল আছে, তারপরে এক দেশ এক ভোট বিল আছে, এই বিলগুলোর ক্ষেত্রে আপনাদের অবস্থান আপনারা কি এখন মানে স্থির করে নিয়েছেন? যখন বিল আসবে তখন দেখবো, এখন তো সংসদে অধিবেশন নেই, অধিবেশনে কি আসবে দেখে নিয়ে চিন্তা ভাবনা করা হবে। আজ তো সবে চিঠিটা দেওয়া হয়েছে। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কোনো সংসদ বলে, অনেকে বলছেন কোনো সংসদ বলে আপনাকেই মিন করা হয়েছে, এই রকম ইঙ্গিত করেছিলেন যে আপনি আপনার পুত্র জন্য টিকিট চেয়েছিলেন, সেটা পাননি, সেই জন্য আপনি অভিমানী। কি উত্তর দেবেন আপনি? আমি কোনো টিকিট চাইনি। আইপ্যাক বাড়ি বাড়ি ঘুরে লোককে বলেছিল কাজ করতে, বছর 2 ধরে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। ও শুধু নয়, 70 জন বিধায়ক, সিটিং বিধায়কের নাম কাটা হয়েছে, 70 জন বিধায়ক, এবং 70 জন যারা কাজ করছিল এলাকায় সসম্মানে গৌরবের সাথে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি এবং সবটা করেছে আইপ্যাক।
এই সর্বনাশটা পার্টির হয়েছে আইপ্যাকের জন্য। আইপ্যাকের মতন সংস্থা একটা পার্টি তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আপনি বারবার বললেন যে সুখের পায়রা নন। আপনাকে যদি বলি যে আইপ্যাক বেশি দায়ী না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই আইপ্যাক কে যারা এনেছেন তারা বেশি দায়ী, আপনি কি বলবেন পার্টি তুলে দেওয়ার জন্য? আমি কোনো কারণ নামে এখানে কুৎসা করতে বসে নেই, কিন্তু নীতি নিয়ে আমাদের লড়াই, মানুষের স্বার্থে কাজ করা নিয়ে আমাদের লড়াই, দেশের স্বার্থে আমাদের লড়াই। আমাদের দেশ যে বিপন্নতায় ভুগছে সেজন্য আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করে দেশকে সুরক্ষিত রাখতে চাই। আমরা দেশ গঠনে অংশগ্রহণ করতে চাই, রাষ্ট্র গঠনে কাজ করতে চাই, আমাদের রাজ্য গঠনে কাজ করতে চাই, মানুষের স্বার্থে কাজ করতে চাই। আমার শেষ প্রশ্ন, যে এই দেশ গঠন এবং কাজ করার ক্ষেত্রে আরও কি সুবিধা হবে না যদি মন্ত্রিসভার আপনারা পার্ট হন? সেটা পরে ভাবা যাবে, আগে তো এই সিদ্ধান্তটা জমা দেওয়া হলো, নিজেরা আলাপ আলোচনা করে আমরা দেখব যে আমরা যদি এখন কাজ করতে পারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় মানুষের স্বার্থে, যারা নির্বাচনে কিন্তু মত দিয়েছেন আমাদের বিপক্ষে, তাদের মতকে মান্যতা দিয়ে, তাদেরকে স্বীকৃতি দিয়ে আমরা তাদের স্বার্থে কাজ করতে চাই। তাহলে কি লোকসভার ছবিটা কিরকম হবে? মানে দুটো তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, কাকলিপন্থী তৃণমূল, এইরকম বিভাজন হলো? মানে আমি বলছি চেহারাটা কিরকম হবে? বসার জায়গা তো আমার ধারণা চিঠিতে, ছোট্ট মানুষ, আমি ক্ষুদ্র মানুষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি আপনি 20 জন সংসদীয় রাজনীতিতে, কাকলিদি আপনিও মানবেন, এই 20 জন সংখ্যাটা বিপুল। 20 জনের আপনি নেত্রী, এই মুহূর্তে 28 জনের মধ্যে 20 জনের আপনার সঙ্গে, আপনার নেতৃত্বে তারা সই করেছেন, স্বাক্ষর, সেই সই মাননীয় স্পিকারের কাছে গেছে। সুতরাং আপনি ক্ষুদ্র বলতে পারেন বিনয় করে, কিন্তু আমি বলছি এর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের প্রত্যেকে যৌথ নেতৃত্বে, কিন্তু আপনার তো বটেই। আমি বলছি এর ভবিষ্যতে আমরা কি দেখতে চলেছি? দুটো তৃণমূল নাকি একটা তৃণমূল কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে? আমি একজন কর্মী হিসেবে থাকতে চাই, কর্মী হিসেবেই কাজ করতে চাই, যার জন্য মাসখানেক আগে আমি জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে বলেছিলাম আমি কর্মী হিসেবে থাকতে চাই। কিন্তু এমন সব লেলিয়ে দিয়েছিলেন যে যারা আমায় গালাগালি দিল দুবেলা, তাদের কিন্তু কোনো পারিবারিক ইতিহাস নেই রাষ্ট্র গঠনে, তাদের পারিবারিক ইতিহাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 40 বছর কাজ করার। আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি তখন বোধহয় যে সবচেয়ে বেশি গালাগালি দিচ্ছে সে স্কুলে পড়তো। সুতরাং আমি তো খুব নগণ্য মানুষ, আমি কি করব? আমি মানুষের কাজ করব। কাকলিদি, রাষ্ট্র গঠনের কথা হচ্ছে, আমি একদম সাম্প্রতিক ইতিহাস বলি যে শিবসেনা যখন ভাঙলো তখন কিন্তু একনাথ শিন্ডের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ শিবসেনা এনডিএ শরিক হয়ে গেল এবং কার্যত সিম্বল পেল। এনসিপি, আপনার মনে থাকবে খুব বেশি দিন আগে নয়, অজিত পাওয়ার তখন বেঁচে, সংখ্যাগরিষ্ঠ এনসিপি সাংসদ এইরকমই তারা অজিত পাওয়ারের সঙ্গে চলে গেলেন এবং এনডিএ শরিক হলেন। আজকে অফিসিয়ালি এনডিএ শরিক আপনারা একেবারে ঘোষণাও করেছেন। আমি বলছি এবার নেক্সট কি আপনারা কি সিম্বলটা দাবি করবেন? আবার বলছি 28-এর মধ্যে 20, আমি যদি 20ও ধরি সেটা তো মেজরিটি আপনার সঙ্গে, মোর দ্যান 2/3। আমরা চিঠি দিয়েছি, এখন অবধি কোনো উত্তর আসেনি, এবং কাজ করতে গিয়ে যদি আমরা দেখি যে আমরা ভালোভাবে কাজ করতে পারছি, মানুষ আমাদের নিচ্ছেন, আমাদের সঙ্গে মানুষ আছে, আমরা মানুষের দরবারে যাব এখান থেকে ফিরে গিয়ে, এলাকার মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে যে মতামত মানুষ দেবেন আমরা সেই পথে চলব। আমার শেষ প্রশ্ন, রাজ্যের মানুষের এবং এলাকার মানুষের কাছে আপনি যাবেন, কিন্তু কিছুদিন আগে ভোটে বিজেপির বিরুদ্ধে লড়েছেন এবং বিজেপি বিরুদ্ধে যারা ছিলেন তারা, আমি ধরে নিচ্ছি, আপনাকে ভোট দিয়েছেন। তো এই বিজেপিরকে সমর্থন করার ইস্যুতে যদি তারা অখুশি হন? আমি তো বললাম মানুষের কাছে যাব, তাদের মতামত নেব, আমরা মিটিং ডেকে কথা বলবো, প্রত্যেকে যে যার এলাকায়। আমরা এলাকার স্বার্থে গেছি, আমরা এলাকার উন্নয়নের স্বার্থে গেছি। অনুন্নয়ন যেখানে যেখানে রয়েছে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে আরজিকরের মতন ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে, তার কোনো সুরাহা আজ অবধি হয়নি কিন্তু। এবং বাংলার বুকে আমরা যেভাবে দেখেছি যে সবাই তো মিথ্যে কথা বলছে না, এই যে ধরুন একটা পঞ্চায়েতে ঘর দিতে গেলে টাকা নেওয়া, জলের লাইন দিতে গেলে টাকা নেওয়া, বিভিন্ন জায়গায় যেগুলো ঘটেছে এগুলো তো অন্যায় হয়েছে। সেই অন্যায়ের যদি আমরা দায় স্বীকার করে মানুষের কাছে গিয়ে তাদের মতামত নিই, তাহলে আমার মনে হয় যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো।
কাকলিদি, একটা ব্যক্তিগত অনুষঙ্গ, আপনি আরজি করের কথা বলছেন, আমার মনে আছে দুটো, একটা যুক্তিতক্ক এবং এই স্টুডিওর ঘণ্টাখানেকের শোতে দলের প্রতিনিধি হিসেবে আপনি এসেছিলেন এবং তখন আপনার বক্তব্যর এমন কিছু বক্তব্য ছিল যেটা দল কিন্তু সহজভাবে নেয়নি এবং আপনিও যেটা মনে করেছিলেন সেটা হয়তো সম্পূর্ণ বলতে পারেননি। আমি বলছি দলের মধ্যে এই যে ইস্যুগুলো আপনাদের যন্ত্রণা দিয়েছিল, আরজি কর, শিক্ষা দুর্নীতি, এইগুলো নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কথা হয়েছে যে আপনারা দলের ভেতর থেকে যন্ত্রণা পাচ্ছেন অথচ দল সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে, আপনাদেরই স্টুডিওতে পাঠানো হয়েছিল, তো এই নিয়ে কোনো কথা হয়েছিল? এটা আপনি সঠিক কথাই বলেছেন। সেই সময় আমাদের কিছুটা মুখ বন্ধ ছিল এবং আর একটা বিষয় ছিল, যা আমরা বলেছি সেটা কিন্তু সবটা আমাদের বক্তব্য নয়। আপনাকে আমাদেরই একজন সতীর্থ প্রাক্তন সাংসদ বলেছেন যে স্পোক্সপারসন হিসেবে তাদেরকে লিখে দেওয়া হয়েছিল, তাই তিনি বলেছেন। সেরকমভাবে কিন্তু এই আইপ্যাকই আমাদের লিখে দিত, অফিস থেকে লিখে দিত কি বলতে হবে, তার বাইরে আমরা যেতে পারতাম না। সুতরাং সে যন্ত্রণা তো আমাদের ছিল। বলেছিলেন দলকে যে এই বিষয়গুলোতে মানুষের ফিডব্যাক অন্যরকম? অনেক কিছু বলেছিলাম, বকুনিও খেয়েছিলাম, অবজ্ঞাও, অবহেলা, সবকিছু সহ্য করতে করতে আর পারা গেল না। অনেক ধন্যবাদ কাকলিদি। নিঃসন্দেহে আপনি খুব ছোট মানুষ, কর্মী বললেন, কিন্তু আপনার নেতৃত্বে যে অংশটা তৈরি হলো, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশের নজর সেইখানে।